আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে, মামলা থাকায় গ্রেপ্তার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সমর্থকদের গুলিস্তান সড়ক অবরোধ, বংশাল ও পল্টনমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ। ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, হুঁশিয়ারি নজরুল ইসলাম খানের। অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান। আওয়ামী লীগ আমলের রাজনীতিবিদরা পালিয়ে গেলেও এখন আমলারা পুরো শক্তি নিয়ে পুনরুজ্জীবিত, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকাল 10:30টার দিকে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। এর আগে সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়, পরে আদালতে হাজির করা হয়। এ সময় ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করেন। গতকাল দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে যারা কাজ করেছে এবং হাসিনাকে যারা সহযোগিতা করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়। আগামী 22 তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরো কাগজপত্র সহ আরো তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনানির বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে। সচিবালয়ে নিজ দপ্তর ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফারিয়াকে নিয়ে সংস্কৃতি উপদেষ্টার বক্তব্য তার ব্যক্তিগত মতামত বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, ইনভেস্টিগেশন শেষ হইলে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার একটি বিব্রতকর ঘটনা বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে উপদেষ্টা বলেন, বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও দুদিন পর তাকে চলচ্চিত্রেই ফিরে যেতে হবে। তিনি বলেন, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার একটি বিব্রতকর ঘটনা হয়ে থাকলো। সংস্কৃতি উপদেষ্টা বলেন, সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল বলে মন্তব্য করেন ফারুকী। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিনের বিক্ষোভ শেষে ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়েছে, ফলে ব্যস্ত এই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বেলা 11টা থেকে গুলিস্তান বাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে প্রথমে গুলিস্তান মাজারের সামনে এবং নগর ভবনের সামনে জড়ো হয়। বিক্ষোভকারীরা ইশরাকের শপথ নিতে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন।
দাবি আমাদের একটাই, আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দেখতে চাই। কোর্টের রায় যেহেতু দিয়েছে, এটা নিয়ে তালবাহানা চলবে না। আসলে তারা তো উপদেষ্টা হয়ে বসে আছে, কিন্তু এখানে তো ঢাকাবাসী পুরান ঢাকায় এসে তারা দেখুক সশরীরে যে আমাদের কি বহাল অবস্থা। শুধু স্থানীয় সরকার বিভাগ তাকে শপথ না পড়িয়ে তাকে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে না, তালবাহানা করছে, কালক্ষেপণ করছে, যেটা নগরবাসীর সাথে ঢাকাবাসীর সাথে চরম অন্যায় এবং বৈষম্যমূলক আচরণ করছে। মেয়র পদে আমরা ইশরাককে বসাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, ইশরাক সমর্থকদের বিক্ষোভ কর্মসূচির সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে। যেমনটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, বেশ উপস্থিতি কিন্তু আজকে রয়েছে। বিগত 5 দিন যাবৎ ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল করার দাবিতে বা মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা বাসিন্দা আছেন তারা, এবং ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। আজকে আন্দোলনে কিন্তু ভিন্ন মাত্রা যেটা যোগ হয়েছে সেটা কিন্তু তারা নগর ভবনের যে প্রধান ফটক, সেই ফটকের সামনে কিন্তু তারা অস্থায়ী মঞ্চ করে সঙ্গীত পরিবেশন করছে এবং যারা উপস্থিত আছেন আন্দোলনকারী তাদেরকে কিন্তু উজ্জীবিত করার চেষ্টা করছে। এখান থেকে কিন্তু বিভিন্ন দেশাত্মবোধক গান এবং বিপ্লবী গান পরিবেশন করা হচ্ছে। এতে অংশ নিয়েছেন বাউল সহ অনেক শিল্পীরা কিন্তু অংশ নিয়েছেন। এবং আমরা সকাল থেকে যেটা দেখেছি যে গোলাপ শাহ মাজার থেকে শুরু করে গুলিস্তানের একদম বঙ্গ মার্কেটের যে রাস্তাটা পুরোটাই কিন্তু ব্লকেট করে দেওয়া হয়। আজকের কর্মসূচিকে তারা ব্লকেট কর্মসূচি করা হচ্ছে। 5ম দিনের মতো এই কর্মসূচি তাদের চলছে। প্রথমে তারা অবস্থান কর্মসূচি এবং গণসমাবেশ লং মার্চ করলেও আজকে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করছে। এর সাথে যেটা জানিয়ে দিতে চাই, গত পরশুদিন দুপুর থেকে কিন্তু নগর ভবনের সমস্ত কার্যক্রম বন্ধ আছে। সেদিন দুপুরে কিন্তু আন্দোলনকারীরা নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছিল এবং গতকালকে সারাদিনও তেমনটাই চলেছে, আজকেও তাই। নগর ভবনেরও কিছু কর্মচারী যারা এই আন্দোলনের সাথে একতা পোষণ করে যোগদান করেছে তারা কিন্তু বলেছেন যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু কাজে ফিরবে না। এর ফলে যেটা হয়েছে, সাধারণ যে মানুষজন আছেন বা সেবা গ্রহীতা যারা আছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন জন বিভিন্ন কাজে আসছেন, কিন্তু নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকার কারণে তারা কিন্তু ফিরে যেতে হচ্ছে তাদের। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের মধ্যেও কয়েকজন কিন্তু তাদের অসুবিধার কথা জানিয়েছেন। তারা বলেছেন যে কোনো মেয়র না থাকার কারণে যেটা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু বেশ ঘনবসতিপূর্ণ একটা এলাকা। এখানে যেহেতু বৃষ্টির সিজন চলে এসছে, বৃষ্টির জলাবদ্ধতা থেকে শুরু করে রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা, এছাড়া মশার যে সমস্যা, সেটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিত্যদিনের একটা চিত্র। নির্দিষ্ট কোনো মেয়র না থাকার কারণে কিন্তু সেই ভোগান্তি আরও বেড়ে গেছেন এবং তারা যে দাবিটা জানিয়েছেন যে দ্রুত ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার মাধ্যমে এই দক্ষিণ সিটি কর্পোরেশনে শান্তি ফেরানো হোক। এবং আন্দোলনকারীরা বলছেন কিন্তু যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে তাদের কর্মসূচি কিন্তু লাগাতার চলবে এবং আজকে 3টার সময় তারা একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। ভাবনা। মুশফিক, আপনাকে ধন্যবাদ। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, অন্য কাউকে আপোষ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার অভিযোগ, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিএনপির বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছে, জনগণের এই আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকারকে পূরণ করতে হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও ঐকমত্য কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ। তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে বাধা কোথায়, তা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার করতে হবে। নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে আপনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে
দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরো সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন? দেশের আমলাতন্ত্র আরও শক্তিশালী হচ্ছে জানিয়ে সিপিডির সম্মানীয় ফেলো ও শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আওয়ামী লীগের আমলে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। চোরতন্ত্রে ছিলেন আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। এখন রাজনীতিবিদরা পালিয়ে গেছেন, ব্যবসায়ীরা ম্রিয়মাণ আর আমলারা পুরো শক্তি নিয়ে পুনরুজ্জীবিত। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক বহুপাক্ষিক অংশীজনের বৈঠকে তিনি একথা বলেন। চলতি অর্থ বছরে জিপিটি প্রবৃদ্ধি 4% নিচে থাকবে বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি খাতের বিনিয়োগ কমে যাওয়ায় এমন হচ্ছে বলে মত তার। তিনি জানান, আগের সরকারের চোরতন্ত্রে রাজনীতিবিদরা পালিয়েছেন, ব্যবসায়ীরা চুপচাপ আর আমলারা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন। বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে তাদের দায় দায়িত্ব রাষ্ট্র নেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা পিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনা হবে। পশ্চিম লন্ডনের একটি 5 তারকা হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমানে দেশের 4টি বিভাগে বিকেএসপি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে প্রথমে সকল বিভাগে একটি করে বিকেএসপি করবে, যাতে ভালো মানের খেলোয়াড় তৈরি হয়। আর যারা খেলাধুলা মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাদের দায় দায়িত্ব নেবে রাষ্ট্র। আগামীতে যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কিভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চাই, অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই, বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই। স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি, যারা স্পোর্টসম্যান, আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই। ঈদুল আজহায় কোরবানির গরুর গাড়ি কোনো রাস্তায় নামাতে পারবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরাসরি হাটের মধ্যে নামাতে হবে। প্রতিটি হাটে 75 জন করে আনসার বাহিনীর সদস্য থাকবেন। ঈদের আগে এবং পরের 3 দিন বাল্ক চলাচল বন্ধ থাকবে, এমনকি রাতেও বাল্ক চলাচল বন্ধ থাকবে বলে জানান উপদেষ্টা। চলতি মাসের মধ্যে সব গার্মেন্টসের শ্রমিকদের বোনাস দিতে হবে জানিয়ে তিনি বলেন, 1 জুন থেকে 3 জুন পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে সব মালিকদের। অযৌক্তিক দাবিতে কেউ যেন রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তির সৃষ্টি না করে, সেজন্য সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সব গার্মেন্টস এলাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে। এই যে গার্মেন্টস এরা আছেন, এরা এগ্রি করে গেছেন, এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে, এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোন অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের 6টি সুপারিশ বাস্তবায়ন স্থগিত রাখতে করা রিটের আদেশ আগামী 26 মে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ঠিক করেন। গত 4 মে সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট দায়ের করেন। তিনি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। রিট আবেদনে আরও বলা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বেশ কিছু সুপারিশ ইসলামী শরীয়তের বিধান ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। রিটে সংশ্লিষ্ট 3টি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিদায় করা হয়। কমিশনের প্রতিবেদনের 3, 4, 6, 10, 11 ও 12 অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ভারত সরকার নিষিদ্ধ করায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টস মালামাল সহ বিভিন্ন পণ্যের শতাধিক ট্রাক। এর মধ্যে বন্দরের ভেতরে আছে 36টি ট্রাক। বাকি ট্রাকগুলো বন্দরের বাইরে অবস্থান করছে। ভারতের নতুন নির্দেশনার ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ও আমদানি রপ্তানির গতিপথে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত মাসে ভারত আকাশপথে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বন্ধ করে দেয়। একের পর এক এই সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় বাংলাদেশি রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারতে 200 থেকে 250 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে। এদিকে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে পড়েছে 10টি পণ্যবাহী ট্রাক। এর আগে বাংলাদেশ থেকে স্থলবন্দরের মাধ্যমে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আটকে পড়া ট্রাকে বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে ফলের জুস, বিস্কুট, নুডলস, বর্জ্য, তুলা ও সুতা। বন্দর সংশ্লিষ্টরা জানায়, নিষেধাজ্ঞার কারণে রপ্তানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি কমবে সরকারের রাজস্ব আয়। এদিকে বেনাপোল স্থলবন্দরের তৈরি পোশাক বোঝায় 36টি ট্রাক আটকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, যা ছড়িয়ে পড়েছে তার হাড়ে। প্রস্রাবজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর শুক্রবার 82 বছর বয়সী বাইডেনের শরীরের ক্যান্সার শনাক্ত হয়। ক্যান্সারটি গ্রেড গ্রুপ 5-এ রয়েছে। তবে এই হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। হোয়াইট হাউস ছাড়ার পর থেকেই বেশিরভাগ সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হাতে গোনা কয়েকবার জনসম্মুখে আসেন তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট গেল এপ্রিল মাসে শিকাগোতে একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। আর সবশেষ মে মাসেই এবিসি টেলিভিশন চ্যানেলের দ্য ভিউ অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানে তাকে হোয়াইট হাউসের শেষ বছরে তার স্মৃতিশক্তি কমে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। বিষয়টি অস্বীকার করেন তিনি। বহু বছর ধরে ক্যান্সার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। 2022 সালে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ক্যান্সার মুনশট উদ্যোগ আবারও শুরু করেন বাইডেন। 2047 সালের মধ্যে 40 লাখেরও বেশি ক্যান্সারের মৃত্যু প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করাই তার লক্ষ্য। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এবার নিজেই আক্রান্ত হলেন মরণ ব্যাধি এই রোগে। বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের বলে জানিয়েছেন চিকিৎসকরা, যা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে সমস্ত শরীরে। বাইডেনের কার্যালয় জানিয়েছে, এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এটি নিরাময়যোগ্য হলেও হাড়ে ছড়িয়ে পড়ায় সম্পূর্ণ সুস্থ হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশের পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন 82 বছর বয়সী মার্কিন এই রাজনীতিবিদ। খবর শুনে মর্মাহত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন তিনি। বয়স ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির মতে, পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের হার সবচেয়ে বেশি। প্রতি 100 পুরুষের মধ্যে 13 জন জীবনের কোনো না কোনো সময় প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে বলেও জানায় সংস্থাটি। এর আগে 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান বাইডেনের বড় ছেলে বাও বাইডেন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে খেলার খবর। সিরিজ জয়ের মিশনে সন্ধ্যায় দ্বিতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের 27 রানে হারায় লিটন দাসের দল। এখন পর্যন্ত দু দলের 4 সাক্ষাতে প্রতিটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। প্রথম ম্যাচের একাদশে থাকা মোস্তাফিজুর রহমান নেই দলে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন টাইগার পেসার। তাই বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে সফরকারী শিবিরে। প্রথম খেলায় একেবারে শেষ পর্যন্ত লড়াই জমিয়ে রেখেছিল সংযুক্ত আরব আমিরাত। রাত 9টায় শুরু হবে ম্যাচটি। এশিয়া কাপে খেলবে না ভারত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে এশিয়া কাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কোনো অবস্থাতেই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না তারা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করেছে, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী এমার্জিং এশিয়া কাপে ভারত অংশ নেবে না।
এতে 2025 এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কার তৈরি হলো। আগামী সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। শিরোপা নিশ্চিত করার পরের ম্যাচে লা লিগায় হেরে গেল বার্সেলোনা। কাতালানদের বিপক্ষে 3-2 গোলে জিতেছে ভিয়ারিয়াল। অলিম্পিক লুইস কোম্পানিতে 4 মিনিটেই বার্সা পিছিয়ে পড়ে পেরেজের গোলে। এরপর লামিনে ইয়ামাল আর ফার্মিন লোপেজ প্রথমার্ধে অতিথিদের 2-1 গোলে এগিয়ে নেয়। তবে সেই লিড তারা ধরে রাখতে পারেনি। 50 মিনিটে কমেসানা আর 80 মিনিটে ভিয়ারিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন বুচানান। আরেক ম্যাচে সেভিয়ার বিপক্ষে 2-0 গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। 12 আর 48 মিনিটে সেভিয়ার 2 ফুটবলার লাল কার্ড দেখে 9 জন নিয়ে খেলতে হয় তাদের। সেই সুযোগ 75 মিনিটে রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। আর 87 মিনিটে দ্বিতীয় গোলটি করেন জুড বেলিংহাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে, মামলা থাকায় গ্রেপ্তার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সমর্থকদের গুলিস্তান সড়ক অবরোধ। বংশাল ও পল্টনমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ। ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, হুঁশিয়ারি নজরুল ইসলাম খানের। অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান। আওয়ামী লীগ আমলের রাজনীতিবিদরা পালিয়ে গেলেও এখন আমলারা পুরো শক্তি নিয়ে পুনরুজ্জীবিত, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এবং কনফারেন্সে যোগ দেওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ঠাকুরগাঁও অডিট অফিসের 4 কর্মকর্তার। 4 জেলায় পৃথক দুর্ঘটনায় আরও 5 জনের মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।